উচ্চ প্রাথমিক 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ গত 12ই ডিসেম্বরে একটি এসএলপি শুনানি হয়েছে এবং সেই শুনানিতে সেই এসএলপিটি খারিজ হয়ে যায়। তো সেই এসএলপিটির শুনানিতে পিটিশনাররা কি বলেছেন, মহামান্য প্রধান বিচারপতি এই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি কি এবং পিটিশনাররা যে দাবি দাবাগুলো পেশ করেছিলেন সেই দাবির ভিত্তিতে কেন এই পিটিশনটি খারিজ হলো, কেন মহামান্য প্রধান বিচারপতি এই পিটিশনটিকে শুনলেন না, এছাড়াও গুরুত্বপূর্ণভাবে এই মামলার শুনানির পরে একটি অর্ডার কপি বেরিয়ে এসছে, সেই অর্ডার কপিতে কি লেখা রয়েছে এবং উচ্চ প্রাথমিকের এই যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সেখানে গুরুত্বপূর্ণ যে দুটি ইস্যু পিটিশনাররা বারবার তুলেছেন যে সিট আপডেট করতে হবে এবং রিজার্ভেশন পলিসি মানা হয়নি, সেক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের এই দুটি গুরুত্বপূর্ণ দাবিকে কিন্তু মেনে নেয়নি। তো তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে বারবার, কিন্তু তাদের অনেকগুলো এসএলপি খারিজ হয়েছে। তো এখন এই এসএলপিটিও খারিজ হলো 12ই ডিসেম্বরের যে শুনানি হয়েছে তার ভিত্তিতে। তো এই যে দুটি ইস্যু, সিট আপডেট এবং রিজার্ভেশন পলিসি, তার ভবিষ্যৎ তাহলে কি থাকছে, তো এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশ স্কিপ না করে। মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে আইটেম নাম্বার 44-এ সৌমিতা সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নামক একটি এসএলপি শুনানির জন্য লিস্টেড হয়েছিল অ্যাডমিশন স্টেজে। তো সেই এসএলপিটি উচ্চ প্রাথমিকের 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত। এর আগে আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের 2016 সালের ম্যাট 638-এর ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে সমস্ত এসএলপিগুলো হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ এসএলপি রাজীব ব্রহ্মার সেটা খারিজ হয়ে গেছে এবং এর আগেও কিছু এসএলপি খারিজ হয়ে গেছে। তার ফলে এই এসএলপিটির যে ভবিষ্যৎ খুব একটা ভালো ছিল না সেটা বোঝাই যাচ্ছিল। তবুও মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে লাঞ্চের পরে। তো শুনানির প্রথমেই পিটিশনারদের যিনি লয়ার ছিলেন তিনি যেটা প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন যে মাই লর্ড, দেয়ার ইজ সামথিং এগেনস্ট মি অলরেডি, অর্থাৎ আমাদের বিরুদ্ধে অলরেডি কিছু অর্ডার রয়েছে, তারা বলেন এটা। এবং তারা বলেন যে পিটিশনার যারা রয়েছেন এরকম 27 জন পিটিশনার এই মামলাটি করেছেন। তো তারা যখন উচ্চ প্রাথমিকের প্রথম প্যানেল বের হয় সেই প্যানেল লিস্টে তারা ছিলেন। এরপরে কিছু স্ক্যাম হয় এবং সেই প্যানেল লিস্টে আপনারা সকলেই জানেন বাতিল হয়। তারপরে কোর্ট যে অর্ডারটা দিয়েছিল রুল 12 অনুযায়ী ভেরিফিকেশন স্টেজ থেকে নিয়োগ প্রক্রিয়াটি শুরু করতে, তো সেই ভেরিফিকেশন স্টেজে কিন্তু তারা আর ডাক পায়নি, সম্ভবত তাদের স্কোর সেটা কমে গেছিল। তো মূলত তারা এই পয়েন্টটা তুলেই মামলা করতে গেছিলেন আমাদের মনে হলো যেটা। তো মহামান্য প্রধান বিচারপতি কিন্তু এখানে প্রথমেই তিনি না না বলে দিলেন। তারপরে যিনি আইনজীবী ছিলেন তিনি রুল 12 যেটা রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার যে রুল সেইটা তিনি দেখান এবং তিনি যেটা বলেন যে মাই লর্ড, এই যে রুল 12 এটা শুধুমাত্র টেট সার্টিফিকেটকে ভেরিফাই করতে পারে, মার্কসের ব্যাপারে কোনো রকমভাবে এটা মার্কসকে কমাতে বা বাড়াতে এটা পারে না। তো তারপরে প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণভাবে বলেন যে এই ধরনের যে পিটিশন বা এসএলপিগুলো সেগুলো তো আগেই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে। তখন রেসপন্ডেন্টদের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বলেন যে ইয়েস মাই লর্ড, এই ধরনের পিটিশন খারিজ হয়েছে। তারপরে যিনি পিটিশনারদের আইনজীবী ছিলেন তিনি বলেন যে মাই লর্ড, আমরা আগেই বলেছি যে আমাদের বিরুদ্ধে কিছু অর্ডার রয়েছে। মহামান্য বিচারপতি তখন এই মামলাটি আর শুনতেই তিনি আগ্রহী হলেন না একবারেই। পিটিশনারদের যিনি লয়ার ছিলেন তিনি এবার বললেন যে মাই লর্ড, উচ্চ প্রাথমিকের মোট 14,339 ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল এবং যে ফাইনাল প্যানেল বেরিয়েছে সেখানে 14,052 জনের নাম রয়েছে। তার মানে 287টি ভ্যাকান্সি অলরেডি ফাঁকা রয়েছে। তো তারা যারা পিটিশনার রয়েছেন তার ফলে তাদেরকে যাতে এই শূন্য পদের ভ্যাকান্সিতে অ্যাডপ্ট করে নেওয়া হয় বা তাদেরকে যাতে করে চাকরি দেওয়া হয়। প্রধান বিচারপতি এই জায়গায় তিনি পরিষ্কার বললেন যে তিনি কোনোভাবেই এই পিটিশনটিকে এন্টারটেন করতে পারবেন না এবং গুরুত্বপূর্ণভাবে আরও একটি মন্তব্য তিনি করলেন যে উচ্চ প্রাথমিকের এই যে নিয়োগ প্রক্রিয়া সেখানে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াটি অনগোয়িং চলছে, অনেক নিয়োগ হয়েও গেছে, ওয়েটিংয়ের নিয়োগ চলছে। তো এই সময়ে এসে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করা যুক্তিসঙ্গত হবে না, অতএব তিনি এই হস্তক্ষেপ করতে পারবেন না। তখন পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে মাই লর্ড, আমরা হস্তক্ষেপ করতে বলছি না, আমরা শুধুমাত্র বলছি যে শূন্যপদ পড়ে রয়েছে সেই শূন্যপদে আমাদেরকে যাতে করে নিয়োগ দেওয়া হয়, তার কারণ আমরা পূর্বের যে লিস্ট ছিল সেই লিস্টে আমরা এসেছিলাম, অতএব আমরা
বাদ গেছে এখন। মহামান্য প্রধান বিচারপতি পরিষ্কার তিনি এরপরে আর মামলাটি শুনতেই চাইলেন না। এরপরে পিটিশনারদের আইনজীবী যিনি ছিলেন তিনি বললেন যে মাই লর্ড, এই যে ইস্যুটা নিয়ে আমরা বলেছি এই ইস্যুটা অন্তত ওপেন রাখা হোক। এরপরে প্রধান বিচারপতি পরিষ্কার বললেন যে এই ইস্যুটা যদি ওপেন রাখতে হয় তাহলে এই এসএলপিটি আপনাদেরকে উইথড্রল করে নিতে হবে। আমরা কিছু অবজারভেশন দিচ্ছি না, আপনারা এসএলপিটা উইথড্রল করে নিন। তো তখন যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন ঠিক আছে, তারা এসএলপিটা উইথড্রল করতে রাজি হলেন এবং মহামান্য প্রধান বিচারপতি একটি অর্ডার দিলেন। তো 12ই ডিসেম্বরের সেই অর্ডার কপিটি আপনাদেরকে দেখাচ্ছি, যে অর্ডার কপিটি দেওয়া হয়েছে। এখানে দেখুন সেই অর্ডার কপি, এবং এই অর্ডার কপিতে যেটা পরিষ্কার লেখা রয়েছে, লার্নড সিনিয়র অ্যাডভোকেট অ্যাফেয়ারিং ফর দ্য পিটিশনার সিক্স পারমিশন টু উইথড্র দ্য প্রেজেন্ট SLP and states that the petitioners, if advised, may make a representation in view of the statement made. The SLP is dismissed as withdrawn. অর্থাৎ পিটিশনাররা এই এসএলপিটি উইথড্রল করতে চেয়েছেন এবং প্রধান বিচারপতির কাছে এটা তারা বলেছেন যে তারা পরবর্তীতে রিপ্রেজেন্টেশন হতে পারবে কোর্টে অন্য কোনো গ্রাউন্ডে বা এই গ্রাউন্ড নিয়ে। তো এই গ্রাউন্ডে তারা এসএলপিটি উইথড্রল করতে চেয়েছেন এবং প্রধান বিচারপতি এই বিষয়ে তিনি সম্মত জানিয়েছেন এবং তিনি এসএলপিটিকে ডিসমিস করছেন অ্যাজ উইথড্রন হিসাবে। এবং গুরুত্বপূর্ণভাবে লাস্টে তিনি একটি মন্তব্য করেছেন যে হাউএভার অন দ্য সেকেন্ড অ্যাসপেক্ট উই মেক নো কমেন্টস। অর্থাৎ তিনি এই মামলায় পিটিশনাররা যে দাবি দাওয়া তুলেছেন সেখানে তিনি কোনো কমেন্ট করতে রাজি হননি। পরিষ্কার কথায় তিনি এই মামলাটি শুনতে রাজি হলেন না এবং তিনি বললেন যে কোনোভাবেই তিনি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবেন না এবং পূর্বে এই ধরনের এসএলপি খারিজ হয়েছে এই বিষয়টাও তিনি কিন্তু পিটিশনারদেরকে মনে করিয়ে দিলেন। তো এই যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে 2016 সালের যেটি প্রায় শেষের দিকে, তো সেখানে এই যে পিটিশনাররা এখনো যে দাবিগুলো করছেন সিট আপডেট এবং রিজার্ভেশন পলিসি ভায়োলেশন হয়েছে, এই দাবির ভবিষ্যৎ তাহলে কি? অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি এই দাবিগুলো নিয়ে তারা আবার ফার্দার কোনো এসএলপি ফাইল করে অথবা কোনো রিভিউ পিটিশন যদি হয় এই ধরনের বিষয়ে, তো কি হতে পারে? দেখুন, পরিষ্কারভাবে বলতে গেলে এই দুটি দাবির কিন্তু আর সে অর্থে কোনো প্রসপেক্ট নেই। অর্থাৎ এই দুটি দাবি কিন্তু অলরেডি ডিভিশন বেঞ্চে ডিসাইড হয়ে গেছে। ডিভিশন বেঞ্চের মহামান্য বিচারপতিরা কিন্তু এই ব্যাপারে তাদের মতামত জানিয়েছেন এবং এই পিটিশনারদের এই দুটি দাবিকে তারা মান্যতা দেননি। এছাড়াও সুপ্রিম কোর্টে প্রধান যিনি পিটিশনার ডিভিশন বেঞ্চের ছিলেন রাজীব ব্রহ্মা, তিনি কিন্তু যে এসএলপিটি করেছিলেন এই দাবিগুলোকে নিয়ে, সেই এসএলপিটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু খারিজ করে দিয়েছিলেন। অর্থাৎ এই এসএলপিটি খারিজ হওয়ার অর্থ হচ্ছে এই যে সুপ্রিম কোর্টও কিন্তু এই দাবিগুলোর উপরে আর কিছুই বক্তব্য শুনতে আগ্রহী হননি। তার ফলে এই দুটি দাবি নিয়ে নতুন করে আরো কিছু হওয়ার সম্ভাবনা কোর্টে অন্তত, আদালতে অন্তত নেই বললেই চলে। এর পরিমাণ একদমই নেই বললেই চলে। তো উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় আইনগতভাবে আর কোনো সমস্যাই বলতে গেলে নেই। যে কোনো এসএলপি হলেই কিন্তু সেটা সুপ্রিম কোর্টে বলা যেতে পারে খারিজই হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।